কিছু মাহফিলের বই বিক্রি করে, গজলের বই বিক্রি করে, তারপরে হচ্ছে ওই যে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের কিছু বই বিক্রি করে। আমি গেলে আমি এগুলো খেয়াল করি, আপনি দেখবেন। তারপর হচ্ছে তাবিজের বই বিক্রি করে, এরপরে দেখবেন ফাজাইল আমল, ফাজাইল সাদাকাত। আমি বলছি না যে এই জিনিসগুলো পড়া যাবে না, আমি বলছি যে এই জিনিসগুলো ছাড়া, মানে অর্থাৎ কনজিউমার কারা, এর বাইরে কিন্তু কোনো কনজিউমার নাই। এখন দেখেন এই কনজিউমার যে আমরা, এর মানে ছিল না ব্যাপারটা এমন, আমাদের সময় কিন্তু ছিল। আমাদের সময় আমরা বই চুরি করতাম। ওই যে আমাদের সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রে বই নিয়ে আসতো এবং বই 7 দিনের জন্য দিত। দেখা যায় সবচেয়ে বেশি বই চুরি করতো আমাদের বন্ধু মির্জা শাকিল। সে বইয়ের পুরো লাইব্রেরি বানাই দিত বাসার মধ্যে, ওর থেকে পরে গিয়ে আমরা ধার করে চলতাম। দেখেন এই কালচারটা কিন্তু আমাদের ছিল, কিন্তু দেখেন এই কালচারটা কি এখন দেবিদ্বার আছে? দেবিদ্বারের ছেলে মেয়ে বা স্টুডেন্ট আপনারা আবার ইউনিভার্সিটি চান্স পাইছেন, আপনারা কয়জন বলেন তো দেবিদ্বার ইনস্টিটিউশন গুলোতে পড়াশোনা করছেন? নাই কিন্তু। আরেকটা দিন শেষে পড়াশোনাটা অনেকটা কালচারের উপরে নির্ভর করে। আপনার কালচার যদি, যেমন ধরেন আমরা যখন দেবিদ্বারে ছিলাম, আমি তো একদম পুরো ছোটবেলা থেকে দেবিদ্বারে ছিলাম। আমরা যখন দেবিদ্বারে এই উপজেলাতে আমরা বিকেল আড্ডা মারতে আসতাম, আমাদের বড় ভাইদের সাথে আমাদের দেখা হইলে, যখন কিছু বড় ভাইয়ের নাম যদি বলি, রাকিব ভাই, উচ্ছ্বাস ভাই, আকাশ ভাই, এরকম কিছু নাম আছে, আমরা ওদের কাছ থেকে শুনতাম কে নটরডেমে চান্স পাইছে, কে হচ্ছে শাস্ত্রে চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে, রুয়েটে চান্স পাইছে, কজন ডাক্তার হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা শুনতাম। এখন আমি তো নিজে বুঝি না, কিন্তু ইকো হইতেছে এই জিনিসটা আমাদের মধ্যে, কিন্তু একটা সাবস্টেন্সিয়াল একটা কি বলা যায়, একটা মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন হয়। কিন্তু দেখেন আপনি যখন এখন দেবিদ্বারের গলিতে হাঁটবেন, তখন দেখবেন কোন ভাইয়ের কতটা গ্রুপ, কোন ভাইয়ের কি, কিছু বললে বলবে আমার অমুক ভাই আছে। এরপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার তো একটা প্রভাব আছে, সেটার কারণে সেই গুণগত আলোচনাগুলো, এই জিনিসগুলো পরিবর্তন হয়ে এক ধরনের আমাদের দেবিদ্বারের লাস্ট 15-16 বছর একটা কালচারাল একটা ডিগ্রেডেশন হয়েছে। এখন এই জিনিসটার জন্য আমাদের কালচারাল আপগ্রেডেশন লাগবে। আপনি দেখেন দেবিদ্বারে আপনি যতই আপনার ধরেন পয়সা পাতি থাকুক, চাকরি টাকরি যাই করেন না কেন, আপনি একটা ভালো একটা খাওয়ার জায়গা নেই। আপনি 5 জন মানুষকে নিয়ে কোথাও বসবেন, সেই জায়গাটা নাই। আপনি ছাত্রদের রিক্রিয়েশনের দেবিদ্বারে কোনো ব্যবস্থা নেই আছে? আপনি কোথাও যে যাবে, সে যে দেখবে 10টা লাইব্রেরি বা বই, যে আপনি যে দেবিদ্বার লাইব্রেরিগুলোতে যাবেন, দেখবেন নোটবুক, বই এবং গাইড বইয়ের বাইরে কিচ্ছু নাই। তার মানে এই লাইব্রেরিটা দেখে আপনি বুঝতে পারবেন যে দেবিদ্বারের ছাত্ররা মূলত হচ্ছে কোন বইগুলো পড়াশোনা করে, এবং সে যে সারফেস নলেজ ছাড়া অন্য কোনো কিছুতে অ্যাক্সেস নাই। দেবিদ্বারের 4-5টা লাইব্রেরি আছে, এই লাইব্রেরিগুলোতে দেখলে বুঝবেন কোনো টেক্সট বুকের বাইরে কোনো বই বিক্রি করে না। কিছু মাহফিলের বই বিক্রি করে, গজলের বই বিক্রি করে, তারপরে হচ্ছে ওই যে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের কিছু বই বিক্রি করে। আমি গেলে আমি এগুলো খেয়াল করি, আপনি দেখবেন। তারপর হচ্ছে তাবিজের বই বিক্রি করে, এরপরে দেখবেন ফাজাইল আমল, ফাজাইল সাদাকাত। আমি বলছি না যে এই জিনিসগুলো পড়া যাবে না, আমি বলছি যে এই জিনিসগুলো ছাড়া, মানে অর্থাৎ কনজিউমার কারা, এর বাইরে কিন্তু কোনো কনজিউমার নাই। এখন দেখেন এই কনজিউমার যে আমরা, এর মানে ছিল না ব্যাপারটা এমন, আমাদের সময় কিন্তু ছিল। আমাদের সময় আমরা বই চুরি করতাম। ওই যে আমাদের সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রে বই নিয়ে আসতো এবং বই 7 দিনের জন্য দিত। দেখা যায় সবচেয়ে বেশি বই চুরি করতো আমাদের বন্ধু মির্জা শাকিল। সে বইয়ের পুরো লাইব্রেরি বানাই দিত বাসার মধ্যে, ওর থেকে পরে গিয়ে আমরা ধার করে চলতাম। দেখেন এই কালচারটা কিন্তু আমাদের ছিল, কিন্তু দেখেন এই কালচারটা কি এখন দেবিদ্বার আছে? দেবিদ্বারের ছেলে মেয়ে বা স্টুডেন্ট আপনারা আবার ইউনিভার্সিটি চান্স পাইছেন, আপনারা কয়জন বলেন তো দেবিদ্বার ইনস্টিটিউশন গুলোতে পড়াশোনা করছেন? নাই কিন্তু। এবার আছেন আমাদের, তাহলে আমাদের টাস্কটা কি? আমাদের টাস্কটা হচ্ছে আমাদের একটা কালচার এখানে হচ্ছে ফিরাই নিয়ে আসা, যেটার মধ্যে পলিটিক্সটা কখনোই মেইন স্ট্রিমিং হবে না। আমাদের কালচারাল যে গ্লুটা হবে, ধরেন এখানে আপনি একটা রাজনৈতিক দল করেন, আমি একটা রাজনৈতিক দল করি, আমাদের থাকতেই পারে, কিন্তু আমাদের মধ্যে যে মিথস্ক্রিয়ার গ্লু পয়েন্টটা পলিটিক্স হবে না। এইটার গ্লু পয়েন্ট হবে কালচার, এটার গ্লু পয়েন্ট হবে দেবিদ্বার, এটার গ্লু পয়েন্ট হবে এডুকেশন, এটার গ্লু পয়েন্ট হবে ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন। দেখেন আমরা শুধুমাত্র আপনার সাথে আমার রাজনৈতিক মতবিরোধকেই আমি প্রাধান্য ধরে আপনার সাথে আমি কখনোই বসি না। সেজন্য আপনাদের হেল্প লাগবে। আমার হেল্পটা কিভাবে আপনারা করবেন? হেল্পটা হচ্ছে আমরা ঈদের পরে না, মানে ঈদের পরে অলওয়েজ কামস উইথ সামথিং নেগেটিভ কনোটেশন, সামথিং নেভার হ্যাপেন্স থিং। আমরা এপ্রিলেই আমাদের হচ্ছে প্রথমে যেটা করব, আমরা হচ্ছে ভাষা নিয়ে, আমরা ভাষার ইনস্টিটিউশন করবো। আমরা দেবিদ্বারে আমরা ভাষার ইনস্টিটিউশন, সেখানে হচ্ছে আমরা প্রথমে ভাবছিলাম এটা শুধুমাত্র যারা বিদেশে যাবে তাদের জন্যই করবো, কিন্তু দেখলাম আমরা এতটা রিসোর্সফুল প্রতিষ্ঠান হবে যেখানে যদি আমি 3টা ব্যাচ চালু করে বিদেশে যাবে, সারাদিন এই অফিসটা খালি থাকবে। এটাকে একটা কালচারাল ইনস্টিটিউশন আবার কনভার্ট করা যায় কিনা, কারণ আমাদের এটা ভালো রিসোর্সফুল একটা প্রতিষ্ঠান, এটা আমরা করব। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানগুলোর জন্য আমাদের সার্ভিলেন্স মেকানিজম তো অবশ্যই থাকবে। তৃতীয়ত, ট্যালেন্টেড এন্ড গিফটের একটা মেথড থাকবে, কারণ যে বাচ্চারা ভালো করবে তাদেরকে অবশ্যই যদি আপনি গিফট না করেন, গিফট বিভিন্ন মাধ্যমে হইতে পারে। জিয়াউর রহমান এটা উনি কাজ করতেন, জিয়াউর রহমানের অনেকগুলো ভালো গুণের মধ্যে এটা একটা ভালো গুণ। উনি যেটা করতেন, উনি প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং, রাজশাহীর
যারা ডিপার্টমেন্টে ফার্স্ট হইতো তাদের লিস্ট উনি নিতেন, নিয়ে তাদেরকে নিয়ে উনি ঘুরতে যাইতেন, এক্সকারশনে যাইতেন, বিভিন্ন জায়গায় যাইতেন। তো উনার সাথে ধরেন প্রেসিডেন্ট নিজে ধরেন 70টা ডিপার্টমেন্টের ফার্স্টকে নিয়ে উনি একটা এরকম একটা প্রোগ্রাম করছেন বা একসাথে খাওয়া দাওয়া করছেন, এটা কিন্তু কি ইম্প্যাক্ট ফেলে। উনি ধরেন ওনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় শুধুমাত্র সারাদিন ব্যাপী ওনার সাথে ওই স্টুডেন্টদের ডিসকাশন হইতো। আমরাও এই কাজটা আমরা করবো। এই কাজটা কিভাবে করব? আপনাদেরকে বিভিন্ন জায়গায় ইনক্লুড করে দেওয়া হবে। আপনাদেরকে বিভিন্ন যেমন দেখেন আমাদের দেবিদ্বারে একটা মানে ধরেন উনি ডাক্তারদের মধ্যে ফার্স্ট হয়েছে, এখানে অনেকে বুয়েটের স্টুডেন্ট আছে অনেকে, এবং আমাদের দেবিদ্বারে 8 জন ডাক্তারের মধ্যে 4 জনই হচ্ছে তারা দেবিদ্বারের ছাত্র এবং দেবিদ্বারে চাকরি করতে আসছে। এই জিনিসগুলোকে কিন্তু আমরা সেল করতে পারবো, বিভিন্ন ইনস্টিটিউশনে পাঠাইতে পারবো, বিভিন্ন ক্লাস্টার বেস জোনাল করে দেওয়া। যেমন এই জোনে যতগুলো হাই স্কুল আছে তাদেরকে আমরা 5 জনের দায়িত্ব দিয়ে দিলাম যে আপনারা 5 জন, আপনারা শুধুমাত্র গার্ডিয়ানদেরকে, আপনারা ইউনিভার্সিটিতে নিশ্চয়ই মেন্টরশিপ সার্ভিস আছে না? ইউনিভার্সিটিতে মেন্টরশিপ সার্ভিস আছে তো, আছে না? এই মেন্টরশিপ সার্ভিসটা দেয় কারা? মেন্টরশিপ সার্ভিসটা দেয় আপনার সিনিয়র, তাই না? আপনাদের অনেক ডিপার্টমেন্টে আপনি খুঁজে নেবেন, দেখবেন মেন্টরশিপ সার্ভিস আছে। অর্থাৎ দেখবেন আপনি ফার্স্ট ইয়ারে গিয়ে রেজাল্ট খারাপ করতেছেন, আপনি বুঝতেছেন না পড়াশোনা, টিচার আপনার বুঝাইতেছে না, তখন আপনারা দেবেন ডিপার্টমেন্টে মেন্টরশিপ সার্ভিস আছে। এই সার্ভিসটা সাবেক ছাত্ররা দেয়, যারা ভালো ছাত্র, রেজাল্ট ভালো, বিভিন্ন ভালো জায়গায় আছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে হয় বা তারা একটা অফিসারে বসে। আমরা এই মেন্টরশিপ সার্ভিসটা চালু করি, একজনকে আমরা লিড দিয়ে তারা মেন্টরশিপ সার্ভিস, তারা কাদেরকে মেন্টর করবে? তারা গার্ডিয়ানকেও মেন্টর করবে, তারা স্টুডেন্টকেও মেন্টর করবে, তারা টিচারকেও মেন্টর করবে। আপনি টিচারদের বিহেভিয়ারাল চেঞ্জ না করলে তো আবার দেবিদ্বারি মানে আপনার চেঞ্জ হবে না। তো ওভারঅল আমরা একটা পুরা সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটাকে, বিশেষ করে দেবিদ্বারের শিক্ষা ব্যবস্থাটাকে আপনি দেখবেন আমরা ঢেলে সাজাবো। তবে এটার জন্য আপনাদের হেল্প আমার লাগবে, কারণ আমি যখন এটাকে ডিপলিটিসাইজ করার চেষ্টা করব তখন কিন্তু আমি প্রতিরোধের শিকার হব। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, এটা রূঢ় বাস্তবতা, আমাদের দেশের অনেক রাজনৈতিক দল এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করার জন্য সারা বছর ধরে হচ্ছে ফন্দি ফিকির করে যে তারা একটা শিক্ষা প্রতিষ্ঠান দখল করবে। কেন তারা এটা কাজটা করে জানেন? এটা আপনাদের জেনে রাখতে হবে, কারণ আমরা শুধুমাত্র যে বিসিএস করবো, চাকরি করবো এটা না, তারা এটা কেন করে? তারা করে সামনে স্থানীয় নির্বাচন আছে বা পরবর্তীতে নির্বাচন আছে, ওই নির্বাচনগুলোতে যেন এজেন্টদেরকে কন্ট্রোল করা যায়। আমি মানে বুঝাইতে পারি না। ধরেন আপনি এই স্কুলের সভাপতি হইলেন, ধরেন মফিজুদ্দিনের সভাপতি হইলেন, এই স্কুলের টিচার আছে ধরেন ফর এক্সাম্পল 20 জন, 20 জন ধরেন 15টা 20টা এটা কেন্দ্র, কেন্দ্রের হচ্ছে সে হচ্ছে কি হবে? পুলিং এজেন্ট হবে। তার মানে কি আপনি সভাপতি হয়েছেন, পুলিং অফিসার হবে, সহকারী প্রিজাইডিং অফিসার হবে। এখন দেখেন আপনি কেন এত সভাপতি হওয়ার জন্য আপনার এত আগ্রহ কেন? কারণ আগ্রহটা হচ্ছে আপনি সভাপতি হওয়া মানে ওই 20 জন টিচার আপনার কন্ট্রোল, আপনি 20টা কেন্দ্র আপনি কন্ট্রোলে নিতে পারবেন। তো তার মানে দেখেন এখানে শিক্ষার উন্নতি নিয়ে কারো কোনো আগ্রহ নেই। এখন দেখেন যখন এই জায়গাটায় আমি এখানে কাট আপ করতে যাব, তখন কিন্তু দেখেন এই জায়গায় উনার পরিবর্তে ধরেন আমি একজন সাবেক সচিবকে দিতে যাইব, আমি ধরেন কোনো একজন সাবেক রিটায়ার্ড ব্যাংকারকে দিতে যাব, অথবা কোনো আর্মি অফিসারকে দিতে যাব, অথবা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দিতে যাব। যেমন আমি এখানে একজন বুয়েটের টিচারকে আইনে একটা স্কুল কমিটির সভাপতি বানাইছিলাম। এখন উনি ইয়ানাপসি পড়তে পড়তে এলাকা ছেড়ে পাচ্ছে, কারণ নাকি কেউ সহযোগিতা করতেছে না। কারণ উনার তো ধান্দা নাই যে এখানে আইসা ধরেন উনি নিয়োগ বাণিজ্য করবে, এটা করবে সেটা করবে। উনার মূলত ইয়াটা ছিল কি শিক্ষা নিয়ে উনি কাজ করবেন। সামাজিক প্রতিরোধের মুখে এবং রাজনৈতিক একটা সিন্ডিকেটের মুখে উনি এখন একটু কম পালাই গিয়েছে। তো এখন যেটা আমাদের করতে হবে, এই জায়গাগুলোতে আপনাদেরকে একটু সচেতন হইতে হবে। আর দিন শেষে আপনারা জানেন আমরা যেই কাজগুলোই করি না কেন, আমার কোনো বড় পলিটিক্যাল ফোর্স নাই যে আইসা গুন্ডামি করবে, মাস্তানি করবে, এটা করবে। আমি আজকে প্রোগ্রামে আসছি, আমার সাথে কোনো পলিটিক্যাল কাউকে দেখছেন? মানে ধরেন 50 জন 60 জন বাইরে ঘোরাঘুরি করতেছে, কোন কাউকে দেখছেন? আমার পলিটিক্যাল এই প্রোগ্রামে শুধুমাত্র আমি একা আসছি, আর সাথে আমার অফিসিয়ালস যারা আসছে তারা আসছে। এখন দেখেন এই কালচারাল যদি শিফটটা আমরা করতে পারি, দেখবেন সামগ্রিক শিক্ষা ব্যবস্থার অবশ্যই উন্নতি ঘটবে, এবং সেক্ষেত্রে আপনারা আমাদেরকে হেল্প করবেন। এবং এপ্রিল থেকে আপনাদের কাজ বাড়বে, কারণ আপনারা যেটা এই যে একটা অর্নামেন্টাল প্রোগ্রাম করেন না আপনারা, এই যে শুধুমাত্র একটা ইফতার পার্টি, এই প্রোগ্রামের মধ্যে আপনাদের সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাদের প্রেজেন্স বাড়াইতে হবে। এখানে আপনারা যারা ভালো ছাত্র আছেন, আপনি যখন এলাকায় থাকবেন, যতক্ষণ এলাকায় থাকবেন আপনার কিন্তু একটা অরা কাজ করে, একটা কি বলা যায়, এটাকে রে ছড়ায় চারদিকে। আপনি যে দোকানে বসবেন দেখবেন ওই দোকানে যদি কেউ সিগারেট খাইতে থাকে, তখন অন্তত ওই সময়টা একটু স্টপ করে না। আপনাদের প্রেজেন্সটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি প্রেজেন্সটা এলাকার মধ্যে রাখেন, নট নেসেসারি পড়াশোনা বাদ দিয়ে এটা পড়তে হবে ব্যাপারটা এমন না, এলাকার মধ্যে একটু কানেকশনটা রাখেন, তাইলে দেখবেন যারা আপনাদের অনুপস্থিতিতে সিন্ডিকেট বানাইছে, ওই যে কিশোর গ্যাং বানাইছে, তারা কিন্তু এই জায়গাগুলো ছেড়ে দিবে। তো আমরা এপ্রিল থেকে আমাদের কার্যক্রম শুরু করব, আপনারা আমাদের কিন্তু হেল্প করেন ইনশাআল্লাহ। দেবিদ্বারের গুণগত কলেজগুলোকে আমরা, পারুরা কলেজ পারছে না, সোনার বাংলা কলেজ পারছে না, কেন পারছে? স্টুডেন্ট, গার্ডিয়ান এবং টিচারদেরকে তারা এখানে কোনো ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এখানে কাজ করে না, জিরো ছিল, একদম জিরো।
কোনো পলিটিক্যাল মাতব্বরী স্কুল কলেজগুলোতে ছিল না, কোনো একদম জিরো মানে জিরো। স্কুলে ঢুকতে পারবে না মানে পারবে না। যেমন ফর্ম ফিল আপে ফেল করছে, দেখা গেছে কি এই কোনো এক পার্টির সভাপতি গিয়ে ধরেন রিকোয়েস্ট করতেছে, ফেল করছে নেন, তো নিবেন, আমি রিকোয়েস্ট করতে আসছি আপনি নিবেন না কেন? তো দেখা গেছে কি বেটা তো চাকরি বাঁচাইতে, বেটা নাঙ্গলপুর থেকে চাকরি করতে আসছে, নাহলে দেখা যাবে উনি গেলে পোলাপাইন ধরে পিটাবে। তো দেখা গেছে কি ফেল করছে স্টুডেন্টটা, ওইটা কেউ কি করছে আপনি রেজিস্ট্রেশন করতে দিতে হয়েছে, অথবা স্কুলে আসে না জরিমানা বসাইছে, আপনার দেখা গেছে কি কোনো এক রাজনৈতিক দল এনসিপি সভাপতি, জামাতের সভাপতি বা বিএনপি সভাপতিকে নিয়ে গেছে, এই উমুক নেতার ছেলে আপনি কেন জরিমানা দিতেছেন? কারণ টিচাররা তো অসহায়, সবচেয়ে অসহায় সম্প্রদায়ের টিচার না, আপনি না নিছেন ধরে কানের গোলায় লাগাবে 2টা করে 4টা চটকানা। তো আপনি টিচার তো চাকরি বাঁচানোর দরকার। আপনি পারুরা কলেজে যাবেন, কোনো হ্যাডমে কোনোদিন কাজ করে না, নেতার পরিচয় দিছে মানে নেতা সহ ধরে স্কুল থেকে আপনার প্রিন্সিপাল বার করে নাই, দারোয়ান দিয়ে বের করতো। কারণ প্রিন্সিপাল যদি বের করে এটা তো দারোয়ান দিয়ে বের করে দিত, যে ঢুকছে আপনার কত বড় সাহস আপনি ঢুকছেন। কোনো সভাপতি, কোনো সহসভাপতি কোনো কিছু ভ্যালু ছিল না। তো সেজন্য আপনার যার প্রতিষ্ঠান তাকে ছেড়ে দিতে হবে। ডাক্তার রেখে আমি ডাক্তারি শিখাইলে হবে? ধরেন ডাক্তার রেখে আমরা ডাক্তারি করবে এটা আমি শিখাবো? টিচার রেখে কি যদি আমি শিখাই কেমনি টিচিং দিতে হবে, এটা তো হবে না। ঠিক একইভাবে এই সহসভাপতি মুক্ত, সভাপতি মুক্ত, সেক্রেটারি মুক্ত, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মুক্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে করতে হবে। আমি দেবিদ্বারে প্রথম যে তদবিরগুলো পাইছি, এই তদবিরগুলো হচ্ছে এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা হয়েছে এখন, এগুলো মনে কয়েকটা ফেল করছে অনেকজন, এরা সব জুটবদ্ধ হয়ে আমার কাছে আসছে। আমি যেন হচ্ছে হেডমাস্টারদেরকে বলে দিয়ে ওদেরকে যেন রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়। তাই বললাম এটা আমি কেন বলবো, আমরা আপনাদেরকে ভোট দিছি না, ভোট দিছি আর এটা আমি কেন আমি ভোট দিছি না। তো এই ভোটের ভয়ে এই কাজগুলো করে। আশা করি এই ধরনের কার্যক্রমগুলোতে আপনাদের হেল্প পাবো না? করবেন তো নাকি? আমার বিরুদ্ধে কিন্তু মিছিল টিছিল হয় বা হবে, কয়দিন আগে হয়েছে না মিছিল, মাটি নিয়ে মিছিল চিন্তা করেন, কদিন পরে চুর বাটপার মিছিল করবে, চুরির স্বাধীনতা চাই, কদিন পরে ফেল স্টুডেন্ট গুলো করবে যে ফেল করা পড়াশোনার স্বাধীনতা চাই, আসলে এরকম। তো এই ক্ষেত্রে আপনারা আমাকে যদি হেল্প করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী 1 বছরের মধ্যেই বা একটা একাডেমিক ইয়ারের মধ্যেই দেখবেন একটা গুণগত রূপান্তর হবে। একদিনে সম্ভব না, তবে একদিন সম্ভব। তবে যদি আপনারা আমাকে হেল্প করেন তাইলে সম্ভব হবে, আদারওয়াইজ সম্ভব হবে না। থ্যাংক ইউ। আপনি একটু আগে বলছিলেন যে একজন বুয়েটের টিচার হচ্ছে একটা স্কুলে মেডিকেল কমিটি আছে, ওটা আমার এলাকারই মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন। মেবি উনি হয়তো ওই যে বলেন বিভিন্ন জন্য থাকতে পারেনি। আসলে এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করছিলাম। বিষয়টা হচ্ছে মানে আপনি যে ওনাকে সভাপতির দায়িত্ব দিয়েছিলেন, তো ওইখানে একটু বেশি ঝামেলা কেমন, এই স্কুলটাতে 2টা গ্রুপ, এবার ফেসিস্ট আমলে ছিল 2টা গ্রুপ, আওয়ামী লীগের 2টা গ্রুপ ছিল। স্কুলটা এমন পর্যায়ে গেছে যে আমাদের দেবিতার উত্তরে সবচেয়ে নামকরা এবং ওই অঞ্চলে সবচেয়ে একটি স্কুল ছিল মনপুর উচ্চ বিদ্যালয়, হ্যাঁ দক্ষিণে ওইখানে ছিল মনপুর উচ্চ বিদ্যালয়ের নাম করা। তো এখন স্কুলটার অবস্থা এত জরাজীর্ণ যে ভাই টিচারদের মধ্যে 2টা গ্রুপ এবং রাজনৈতিক ফ্র্যাকশন তো একটা আছে। আপনি যার কথা বললেন একদম স্কুলে এগুলো থাকার কথা ছিল না। ওনার ফর্সে আমরা হচ্ছে আগাইছিলাম যে আমরা যুব সমাজ চেষ্টা করবো ওনাকে পিছন থেকে সাপোর্ট দিব, উনি যেন এখানে স্টে করতে পারে, বাট আদৌ কিন্তু এটা পসিবল হয়নি। তো ভাই আমি আপনার কাছে একটু মানে পার্সোনালি রিকোয়েস্ট করবো যেন আমার স্কুলটার প্রতি একটু নজর দেন। আমি মানে পুরো দেবিদ্বারের সকল প্রতিষ্ঠানের কথা বলি করতেছি, মানে ভাই এত অভিন না ভাই, এটা আমার এলাকা বড় কোনো আমি তো সব স্কুলে আমার তো প্রশ্ন করছে, আমার একটা প্রত্যাশা ব্যক্ত করতে, সেটা হচ্ছে আমরা তো গতানুগতিক যে রাজনৈতিক দল বা রাজনৈতিক পার্টিগুলোকে আমরা দেখি বা রাজনৈতিক ব্যক্তিকে দেখি, তারা সাধারণত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এটাকে অনেক বেশি আগে